দেখো তাহলে দেখো আমাদের আজকের টপিক যেটা সেটা হলো এই যে নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন। ওকে, তো এখানে বিষয়টা কি, দৃঢ়তা প্রদান ও চলন বলতে কি বোঝায় বলো তো? দেখো আমাদের এই যে জীবগুলো আছে এখানে, যদি আমাদের হিউম্যান বডি নিয়ে আলোচনা করা আছে, তুমি যেখানে দেখো একটা ডাইনোসর আছে বা গরু ছাগল যাই বলি না কেন, তাদের দেহের একটা নির্দিষ্ট কাঠামো দান করা, ঠিক আছে? শুধু মাংস পিণ্ড পিণ্ড হলে হবে, বা যেমন এর মতো যদি আমরা ধরি ওই যে জেলিফিশের মতো তরতরে পড়ে থাকবে, তো এটা নির্দিষ্ট কোনো কাঠামো থাকে না, তাই না? শুধুমাত্র কোষের মাত্রা গঠন থাকে সেখানে, সেখানে কোনো টিস্যু তৈরি হয় না। টিস্যু যেমন আমাদের এখানে অস্থি একটা টিস্যু তন্ত্র একটা অংশ, ঠিক না? ঠিক আছে না? এটা আমার জন্য কি একটা যোজক কলা এক ধরনের। ওকে, অস্থিময় যোজক কলা। তো এখানে এই আমাদের এই যে নির্দিষ্ট একটা কাঠামো প্রদান করা, স্ট্রাকচার প্রদান করা, ঠিক আছে, এটাই মেনলি করে থাকে কি বলতো, এই যে বিভিন্ন ধরনের অস্থি সমন্বয় তৈরি হয়ে থাকে। তো এই যে নির্দিষ্ট কাঠামো দান করাকে কী বলা হয়? দৃঢ়তা প্রদান করা, সুস্থিত একটা কাঠামো দেয়, ঠিক আছে? তারপরে এই যে চলনটা কি, একটা জিনিসের সুস্থিত যখন কাঠামো হয় একটা ফ্রেমের মধ্যে থাকে, তখন সেটা কেউ কি এই যে চালনা করাটা যায় সহজে, তাই না? বা চলাচল করতে পারে আর কি, সেটা বলছে দৃঢ়তা প্রদান এবং চলন। তো এখানে দেখো যে মেইনলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এখানে, মেইনলি এটা তুমি বলতে পারো যে কঙ্কালতন্ত্র বলতে পারো। প্রথমত এখানে বলা হবে যে এই কঙ্কালতন্ত্র, কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? এই কঙ্কালতন্ত্রের মধ্যে আমরা দেখি কিছু দেখি সফট পার্ট দেখি, কিছু হলো হার্ড পার্ট দেখি। সফট, ঠিক আছে, তরুণ অস্থি থাকবে, কিছু অস্থিময় থাকবে, কিছু থাকবে কি তরুণ অস্থিময়। তাহলে এখানে অস্থিময়, আর কিছু থাকবে তরুণ অস্থিটা টেন্ডন না, তরুণ অস্থিময়। দেখো অস্থিময় আর তরুণ অস্থিময় বলতে কি বোঝায় এখানে? তরুণ বলতে আমরা, তরুণ বলতে কি একদম কি বলবো, কম বয়সী আর কি, কোমল নরম। তাহলে দেখো তরুণ অস্থি, পরে কিন্তু অস্থি আছে, এই অস্থিময়, অস্থিটাকে তরুণ বসাই দিছি, মানে অস্থির প্রাইমারি অবস্থাও তুমি বলতে পারো, ঠিক আছে? বা অস্থির মতো, বাট এটা খুবই নরম কোমল, এরকম একটা সফট, এরকম একটা জিনিস। তো এইগুলো নিয়ে আলোচনা করা হবে যে হিউম্যান বডিতে, তুমি যেখানে যে আলোচনা করো, এখানে আমাদের হিউম্যান বডিতে কতগুলো আমাদের অস্থি আছে, এবং অস্থিগুলো একে অপরের সাথে কী দিয়ে যুক্ত থাকে, এগুলো কীভাবে কাঠামো গঠন করে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তরুণ অস্থি যেগুলো বললাম, সফট যেগুলো অস্থির মতো অনেকটা, এইগুলো কাঠামো গঠন করে, নমনীয় কাঠামো গঠন করে, ঠিক আছে? কিছু হ্যাঁ, কানের পিনা, নাকের ডগা, এগুলো আছে এখানে আমাদের, ঠিক আছে? আরও অনেক কিছু স্টেশন নালিকার মধ্যে ওখানে আছে। তো এখানে অনেক জায়গায় এগুলো আমাদের পাবো আমরা। তো এখানে এইগুলো টপিক আছে। তারপরে দেখো এই অস্থিগুলা একটার সাথে আরেকটা কি বাধ্য হয় কিনা বলো তো? যে কোনো কিছু আমরা একটা ফ্রেম টেম তৈরি করি, ওখানে দেখবো আমরা কি লাগাই, পেরেক লাগাই, পেরেক লাগানো হয়, বা রশিদে বাঁধা হয়, তাই না? এরকম তো করা হয় না? বা আমাদের বিভিন্ন একটা কাঠামো গ্রহণ করে ঘর বাড়ি করবো, তখন আমরা কাঠগুলোকে একটা কাঠের সাথে একটা কাঠ আমরা কী করি, পেরেক বসাই, অথবা রশিদে আমরা বেঁধে দেই। তো এখানে আমাদের একটা ফ্রেম তৈরি করা হয় এই যে হিউম্যান বডি। তো এই যে এইভাবে আমরা দেখতেছি, কিন্তু এখানে একটু কঙ্কালতন্ত্র দেখছি, এখানে কিন্তু এই হাড়গুলো কিন্তু একসাথে একটা লেগে এমনি এমনি থাকে না, ঠিক আছে? একটার মধ্যে একটা খাপের মধ্যে বসানো থাকে এরকম সকেটের মধ্যে, এই যে এরকম মনে করে থাকলো, কিন্তু এখানে কিন্তু নর্মালি কিন্তু থাকবে না, এটা পড়ে যাবে। এটা আটকে রাখার জন্য এখানে কি থাকে, কিছু একটা থাকে। তো এখানে কি কিছু একটা, সেটা কি, সেটা নিয়েও আমাদের এখানে পড়াশোনা করা হয় আর কি। তো এটা দুইটা বিষয় দেখো এখানে। তাহলে এই যে একটা আমাদের অস্থির সাথে আমাদের অস্থি কানেক্টেড থাকে, আর এটা কি বলতো, অস্থির সাথে আমাদের দেহের যে মাংসগুলো আছে এদের কাভারিং, অস্থির কাভারিং কি বলতো, মাংস পেশি। তো মাংসের পেশির সাথেও কি থাকে, একটা অ্যাটাচমেন্ট থাকে। তাহলে অস্থির সাথে অস্থির অ্যাটাচমেন্ট থাকে, এবং অস্থির সাথে মাংস পেশি অ্যাটাচমেন্ট থাকে। এই সবগুলো দিয়ে একটা আমাদের বডি গঠন করে, দেহ গঠন করে। তাহলে এখানে এই যে দুইটা জিনিস আছে, তাহলে আরও একটা হলো আমাদের টেন্ডন, আর একটা হলো লিগামেন্ট। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? টেন্ডন কি, লিগামেন্ট কি, এটা আমরা জানবো, যদি এখনো বলে দিই এমনিতে নর্মালি, মানে হাড়ের সঙ্গে। হ্যাঁ, তো এখানে আমি যেটাতে মনে রাখি যে মাংস যখন আমরা খাই, আমরা কি মাংস যখন খাই ওর মধ্যে হাড় থাকে কি না? হাড় থাকে। তো আমরা কি হাড় খাওয়ার জন্য মাংস নিয়ে আসি? না,
আমরা ভেতরের যে মাংস পেশি যেটা আছে সেটা খাওয়ার জন্য তো নিয়ে আসি, তাই না? হ্যাঁ। আচ্ছা, কিন্তু তো তার মাঝে কি থাকে? হাড় থাকে অবশ্যই। মুরগিগুলো খায়, মুরগি লেগ পিস খায়, এটা কি হাড়ের উপরে তো লাগানো থাকে, তাই না? হ্যাঁ। ফিমারের উপর লাগানো থাকে না? ফিমার না, এটা ফিমারের উপরে লাগানো থাকে, ফিমার তো নিচ থাকবে। হ্যাঁ। তো ফিমারের উপরেই তো লাগানো থাকে, তাই না? তো এই যে ফিমারের উপরে লাগানো থাকে, তো এই যে যেটা দিয়ে যে হাড়ের সাথে উপরে মাংসগুলো মনে করো, উপরে মাংস এগুলো আছে, এর সাথে এই যে মাংসগুলা লাগানো থাকে, যা দিয়ে লাগানো থাকে সেটা টেন্ডন। সেটা টেন্ডন। আমি এটা বলে রাখি এভাবে যে মাংস টেনে খেতে হয় না ও আচ্ছা, হাড়ে থেকে, তো টেনে খেতে হয়, টেনে ছাড়াইতে হয় না, টেনে খেতে হয় মানে টেন্ডন। টেন্ডন। তাহলে মাংসের সাথে সম্পর্ক, মাংসের সাথে হাড়ের সাথে সম্পর্ক হলো টেনে খেতে হবে এখানে। সো এখানে থাকবে হলো টেন্ডন, ওটা বলে হতে পারে, মনে হবে টেন্ডন। তাহলে আর কি থাকে বাকিটা? হাড় লেগে লাগায় থাকবে, লাগা রাখবে কে? হাড়ের সাথে হাড় বা অস্থির সাথে অস্থিকে লাগা রাখবে লিগামেন্ট। এটা মনে রাখতে হবে। তো এইগুলো নিয়ে আলোচনা করা হবে। আর কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটা হলো যে আমরা যে টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্যটা কি। একটা জিনিস তো আমরা বুঝলামই যে কোনটা কোথায় থাকে, তাছাড়া তাদের গঠনতন্ত্রটা কেমন সেটা নিয়ে আমাদের একটু পার্থক্যের মধ্যে আমরা যেতে পারি। আর কিছু আলোচনা করা হয় যে এই যে আমাদের অস্থি এবং তরুণ অস্থি এর আনুবীক্ষণিক গঠনটা কেমন, অর্থাৎ কী কী দ্বারা গঠিত, ঠিক আছে? এইটা এখানে একটু করতে হবে। পাশাপাশি আমরা দেখব কি আর কিছু আছে প্রশ্ন এখানে, সেটা হলো যে এই যে একটা অস্থির সাথে আরও একটা অস্থি যুক্ত হচ্ছে, এদেরকে বলা হয় কি বলতো? অস্থি সন্ধি। সংযুক্ত স্থানকে কি বলা হয়? সন্ধি স্থল না? তো এখানে অস্থি সন্ধি বলা হয়। তো অস্থি সন্ধিগুলো আবার বিভিন্ন টাইপের হয়ে থাকে। কোনোটা নড়াচড়া করা যায়, কোনটা যায় না, কোনো যায় না, কোনোটা হালকা পাতলা নড়াচড়া করা যায়, কোনোটা সব দিকে নড়ানো যায়, কোনটা মাত্র দুই দিকে নড়ানো যায়, এরকম বিভিন্ন থাকতে পারে। এর উপর ভিত্তি করে অস্থি সন্ধি আবার বিভিন্ন টাইপের হয়, তাই না? এরকম হয়, চতুর্দিকে নড়ানো যায়, এরকম আবার কোনটা? এরকম আছে, হয়, দেখবো আমরা একটু। তো কিছু এরকম করে না, তাই নাকি? তাহলে এরকম হয় আর কি, অস্থি আছে এরকম বিভিন্ন টাইপের, ঠিক আছে? তো এরকম তোমার ঘাড় নড়ছে না সব দিকে, কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তো করে 360 যাচ্ছে না, বাট আমি ওটার তো কথা না, 360 যাচ্ছে ওটা বলতে, তুমি সামনে নিয়ে যাচ্ছ, পিছনে নিয়ে যাচ্ছ, বামে ডানে, 4 যাচ্ছে। 360 তুমি কতক্ষণ পারবে? পিছনে তো যাবে না, হ্যাঁ, তুমি ঘুরাইতে থাকো, এক পর্যন্ত তোমার মাংস বেশি তো পেছিয়ে যাবে। তো ওইটা ওইরকম না। তো অনেকে তো আবার ঘুরায় না, 360 না হলে 160 ঘুরায়। না, ওই যে অনেকে যারা ওই যে বিভিন্ন ইয়া দেখায়, ম্যাজিক ট্যাজিক দেখায়, ওদের অবশ্য করে। হ্যাঁ, ওদের ঘুরে 160 দেখায়। যাই হোক, তো এগুলো আমরা এখানে জানবো। তো একটু দেখি। আর এখানে কিছু ডিজিজ আছে, যে বোনস অ্যাসোসিয়েটেড কিছু ডিজিজ থাকে, যেমন আমাদের যে অর্থোপেডিক্সের ডাক্তার যেগুলো ট্রিটমেন্ট করে আর কি, ঠিক আছে? বোনস রিলেটেড সাধারণত বোনসের মধ্যে আমাদের সবথেকে গাঠনিক উপাদান হিসাবে কিছু মিনারেলস থাকে, যেমন ক্যালসিয়াম থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, ফসফরাস থাকতে পারে। আচ্ছা। এবং আমাদের এখানে বোনসের গঠনের ক্ষেত্রে ভিটামিন ডিও অনেক ভূমিকা পালন করে। সো এগুলোর যখন ডিফিসিয়েন্সি হয়, ঘাটতি হয়, তখন এদের কমপ্লিকেশন দেখা যায়। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের, বলে না হাত ব্যথা, হাত পা ব্যথা করতেছে, গিটায় ব্যথা করতেছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে? এবং জয়েন্টের সমস্যাও থাকে। জয়েন্ট আমরা জানি ফ্লেক্সিবল, নড়াচড়া করানো যায়। তো দেখা যায় যে একটু কিছু বয়স পার হলে, বৃদ্ধ বয়সের ক্ষেত্রে দেখা যায় যে আর জয়েন্ট ভালো করে নড়াচড়া করতে পারে না, ব্যথা, জয়েন্টে ব্যথা, গিটে ব্যথা হয়, ঠিক আছে? অস্টিওপোরোসিস, হ্যাঁ, ক্ষয় যায়, এগুলো হয়। তাই এগুলো নিয়ে আমরা একটু প্রশ্ন করবো। রিকেটস হয়, তাহলে এখানে দেখো প্রতিকূল পরিবেশে খাদ্য অনুসন্ধান, আত্মরক্ষা, বংশবিস্তার, এই ধরনের শারীরবৃত্তীয় প্রয়োজনে মানুষের অন্যান্য প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যায় আর কি, যাওয়ার দরকার হয়। যে পদ্ধতিতে প্রাণী নিজ চেষ্টায় সাময়িকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে প্রাণী কি বলা হয়? চলন। যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, নির্দিষ্ট আকৃতি দেয়, বিভিন্ন অঙ্গকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে এবং চলনের সাহায্য করে, তাকে কি বলা হবে? কঙ্কাল তন্ত্র বলা হয়। তাহলে কঙ্কাল তন্ত্র কিন্তু এটির সংজ্ঞা, এটা মুক্ত করতে হবে, বইটা মুক্ত করবো। তাহলে এই অর্থে আমরা কঙ্কালতন্ত্রের গঠন, কাজ এবং রক্ষণাবেক্ষণ সম্বন্ধে জানতে পারব। এখন দেখো মানব কঙ্কালতন্ত্রের সাধারণ পরিস্থিতি। এখানে আসলে অনেক পড়ার আছে, অনেক, কিন্তু তোমাদের বই কিছু নাই,
তো এত বড় বলাও যাবে না, দরকারও নাই। দেখো একটি ঘর তৈরি করতে হলে প্রথমে এর কাঠামো বানাতে হয়, তাই না? কাঠ দিয়ে ফ্রেম বা তুমি রড দিয়ে বানাও, একটা ফ্রেম তৈরি করতে হয়। তারপরে তুমি সিমেন্ট দিতে পারো অথবা টিন দিয়েও করতে পারো। তাহলে আমাদের দেহে কাঠামো হলো কঙ্কাল বা স্কেলেটন। দেখো লম্বা, ছোট, চ্যাপ্টা, অসম মোট কয়টি বলতো? 206টি অস্থি নিয়ে পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল গঠিত হয়। তো শিশু অবস্থায় কী হয়? পূর্ণবয়স্কতে 206টা হয়। তাহলে শিশুদের ক্ষেত্রে কি হয়? সংখ্যাটা বেশি থাকে। ও আচ্ছা, বেশি। ও হ্যাঁ, ইয়াটা তো থাকে। তবে এইগুলো কি হবে? ডিজেবার হয়ে যাবে। লেজের মধ্যে তো তখন ওইভাবে ওইটা তো বলা যাবে না, সেটা শিশুদের কি লেজ থাকে? না না না, তাহলে মানে ওইদিকে তো শিশু কঙ্কালে অস্থির সংখ্যা আরো বেশি থাকে। কেন? কারণ অনেক কিছু অস্থি থাকে যেগুলো বড় হলে এগুলো ডিজেবার হয়ে যায়। ডিজেবার বলতে মানে জয়েন্ট হয়ে যায়, ওগুলো থাকে না। একটার সাথে মনে করো একটা কি থাকে আলাদা ছিল, বয়স বাড়ার সাথে জয়েন্ট হয়ে যায় শেষ, মানে একটার সাথে একটা লেগে যায়, ফলে তখন একটা হিসাবে বিবেচনা হয়। বুঝছো? মানে গড় 5টা দিন একটা হয়ে গেছে, তাহলে সংখ্যা কমে গেল না? এরকম অনেক হয় আর কি। এমনি নর্মাল দেখবাম যে হিপ বোন যদি বলি, এই যে 2 সাইডের বোন, দেখো এটা কিন্তু তোমাকে দেখালে ভালো হতো, টিউটোরিয়ালে ছবি অ্যাড করলে হতো, আর পরের দিন নিয়ে যাবো। তাহলে এই এরকম একটা বোনস আছে, ঠিক আছে? ওকে, এটা বলি আমরা হিপ বোন বলি। দেখে মনে হচ্ছে না একটা হাড্ডি এখানে, এবং অ্যাকচুয়ালি কিন্তু হাতের একটা মনে হবে, একটাই তো মনে হচ্ছে, এপাশে একটা এপাশে একটা, দুইটা। বাট এগুলো কিন্তু প্রতিটা পাশে 2টা করে 3টা করে বোন দ্বারা গঠিত। ইলিয়াম, ইসলিয়াম এবং পিউবিস 3টা করে বোন দ্বারা গঠিত, কিন্তু 3টা কি একত্রে ফিক্সড হয়ে গেছে। ইলিয়াম তো এই যে ওইটা হ্যাঁ, ওইটা কি সেটা, বুঝছো? মানে নাম 2টা নাম একই, এগুলো নাম পড়তে হয় ওই অনুযায়ী নাম হইছে না। কোনটা? ওই যে ক্ষুদ্রান্ত। না ওটার সাথে এটা সম্পর্ক নেই। তাহলে এটা কি ইলিয়াম, ওটাও ইলিয়াম, কিন্তু বানানো একটু পার্থক্য আছে। ও আচ্ছা আচ্ছা। তারপরে দেখো, তাহলে এখানে এটা বললাম 3টা বোনের সমন্বয়ে গঠিত হয়। এবং দেখো যদি এই পুরোটা মিলে আবার আমরা কি বলি বলতো? পেলভিস বলে থাকি, একটা বলে থাকি। এই যে মাঝের একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে, এই যে এখানে, এটা বলে স্যাক্রাম বলি আমরা। এটা কিন্তু একটা থাকে। আচ্ছা, একটা তোমাকে বুঝতে হবে, দেখালে ভালো হতো। একটা থাকে, এরপরে আমি তোমাকে অ্যানিমেশন ভালো করে নিয়ে যাবো না, ফিগারগুলো মানে অ্যাড করে নিয়ে যাবো না এখানে। তো এখানে দেখো স্যাক্রাম, তো স্যাক্রাম কিন্তু একটা বংশ তুমি দেখতে পারবে, বাট এখানে কি এগুলো অনেকগুলো বংশের সমন্বয়ে তৈরি হয়। অনেকগুলো ভার্টিব্রা, এই যেগুলো আছে না ভার্টিব্রা আছে না, এগুলো একটার সাথে একটা খোলা থাকে, বাট এখানে কি সবগুলো অ্যাটাচ থাকে। এগুলো কিন্তু সবগুলো মিলে কি হয়েছে? একটা বংশ হয়েছে, পিণ্ড হিসেবে কাজ করে। হ্যাঁ, একটা বংশের মতো হয়ে গেছে। তো এরকমভাবে দেখবো অনেকগুলো বংশ একত্র হয়ে আমাদের বংশ তৈরি করে, ঠিক আছে? আবার এই যে এখানে দেখো, এই যে এগুলো আছে না, এটা কি স্টার্নাম বলা হয়। এটা দেখবো অনেকগুলো পার্ট থাকে, পার্টগুলো একটার সাথে একটা কি হয়? জয়েন্ট হয়, ঠিক আছে? হয়ে একটা আমাদের স্টার্নাম তৈরি করে। বুঝতে পারছো? সো এগুলো এই জন্যে বলা হয় যে শিশু অবস্থায় আমাদের বংশ থাকে অনেকগুলো থাকে। মোটামুটি ধরা হয় যে 300টি বলা হয় বইগুলোতে, তবে অ্যাকচুয়ালি বলতে পারো অ্যারাউন্ড 270টি। তবে নর্মালি বলবা 300টির মতো বংশ থাকে শিশুদের ক্ষেত্রে, এবং পূর্ণাঙ্গ মানব দেহে তাকে হলো 206টি। আচ্ছা, ওই যে হার্টের যখন হচ্ছে ওপেন হার্ট সার্জারি করে কার্ডিয়াকের, তখন হচ্ছে মানে এই বোনসটা কাটে, এই হ্যাঁ স্টার্নাম কাটে। আচ্ছা, কাটলে তখন আবার এটা করে কিভাবে? মানে অটোমেটিক জয়েন হয় এটা? অটোমেটিক লাগাই যায়। আচ্ছা, সো মানে কতদিন লাগে ওইটা হইতে, রিকভার হইতে? টাইমটা অ্যাকচুয়াল বলতে পারবো না, লাগে যায়। তবে এটা যদি ইয়াং এজে করা হয় সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি হবে, আর ওল্ড এজে হলে একটু সময় নেবে। এটি দেখো, এটি মানব দেহকে নির্দিষ্ট আকার দিয়ে থাকে। ওকে, দেখো হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, মস্তিষ্ক এরকম দেহের কোমল অংশগুলোকে অস্থি দিয়ে তৈরি আবরণ সুরক্ষিত রাখে। এটা কিন্তু একটা সবথেকে বড় একটা জিনিস, যে আমাদের দেহের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো এদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের অস্থিগুলো এত সুন্দর একটা কাঠামো তৈরি করা হয়। দেখো অঙ্গগুলো কই থাকে বলো তো? গুরুত্বপূর্ণ সব অঙ্গ কই থাকে? আমাদের এই ক্যাভিটির ভেতরে থাকে, কঙ্কাল ক্যাভিটির ভেতরে থাকে। এই যে থোরাসিক ক্যাভিটি, এটা দেখতেছি আমরা, এই যে এটা তোমাকে এটা ফিগার নিয়ে আসলে ভালো দেখা যাইতো, অ্যাটলাসটা আমি নেই। থোরাসিক ক্যাভিটি, এটা থোরাসিক ক্যাভিটি বলতে বুকের গহ্বরটা। আচ্ছা,
তো এটা আমরা নিজেরটাই বুঝতে পারি, আমাদের হাড় দেখি না আমরা, ভেতরে কি থাকে, হাড় থাকে, ফুসফুস থাকে, থোরাসিকের ভিতরে, এর ভেতরে কি থাকে, এখানে হাড় থাকে, তাই না? হার্ট আছে, আবার দুই সাইডে দুটো কি আছে, ফুসফুস আছে, তাই না? আচ্ছা, এই নিচ দিকে আবার লিভার আছে। তাহলে দেখো আমাদের তাহলে এর ভেতরে কি থাকে, সুরক্ষিত অবস্থায় থাকে। আবার দেখো আমাদের ব্রেনটা এই করোটির মধ্যে কি থাকবে, সুরক্ষিত থাকে, তাই না? ব্রেন যদি বাইরে থাকতো যে কোনো মুহূর্তে আঘাত লেগে কি হতো, মানুষ শেষ হয়ে যেত, তাই না? তাহলে এটা কিন্তু অনেক শক্ত একটা খুলি। পোস্টমর্টম করার সময় দেখবা, অটোপসি করার সময় ভিডিও দেখবা, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, দেখা যায় অটোপসি। এটা কি করা হয়, এই যে এই পাশে এটা কুড়াল দিয়ে না, ওই যে বাড়াল দিয়ে আমরা বলি আর কি, এটা হাতুর বাটাল দিয়ে খোলা হয় আর কি, একদম মানে ওই যে রাজমিস্ত্রির কাজ করে না, কাঠমিস্ত্রি গুলা ওইভাবে মনে করো শব্দ করে করে মাথা খোলা হয় আর কি, ঠিক আছে? অনেক শক্ত জিনিস এটা, খুবই একটা মর্মান্তিক ব্যাপার, দেখলে মনে হবে আল্লাহ, একটু মানুষের কথাই নাকি, মায়াও লাগে না। তারপরে মনে করো একদম ফাটানো হয়, কাটা হয় এইভাবে, একদম এই বরাবর একদম চেরা হয়, ঠিক আছে? চেরে এবার মনে করো হার্ট বের করা হয়, বের করে দেখায় না বের করে কেটে নেয়। অটোপসি করার সময় মানে পোস্টমর্টম করার সময় কিছু ইম্পর্টেন্ট অঙ্গ নিতে হয় আর কি, ওইগুলো পরীক্ষা করা, যেমন হার্ট কেটে নিতে হয়, 1/3 কেটে নেয়। আচ্ছা, ইয়া করা যে যেগুলো হচ্ছে মানে অকাল মৃত্যু বা যেগুলো হয়, এই যে ধরেন হচ্ছে ফাঁসি দিয়ে মারা গেছে, তখন ওগুলোর পোস্টমর্টম করে কি করে আসলে মেন কথাটা হলো যে এখানে যে ফাঁসি নিছে, এখন কথা হলো আসলে সে নিজে ফাঁসি নিছে কিনা নাকি অন্য কেউ মারলো সেটা দেখার জন্য, বা সে কি আসলে ফাঁসিতেই মারা গেছে নাকি তাকে অন্যভাবে মারার পরে ফাঁসিতে ঝোলাই দেওয়া হয়েছে। সো এইগুলাকে ইনভেস্টিগেশন করার জন্য করা হয় আর কি। সো এখানে আমাদের ব্লাডের টেস্ট না পরীক্ষা করা হয়, দেখা হয় কোনো হাড়ের, যেমন আমরা যে ফাঁসি নিলে একরকম মানে আমাদের হাড়ের ফ্র্যাকচার হবে গলার দিকে, ক্রিকট কার্টিলেজের ওখানে হবে, সমস্যা হবে। তো দেখা যায় যে ফাঁসি নিলে যেরকম যে হাড়টা আগে ভাঙার কথা সেটা ভাঙছে কি না, ঠিক আছে? তো ফাঁসি নিলে যেরকম হবে ওটা একটা বিষয়। আর কেমিক্যাল চেঞ্জ আমরা যদি অন্যভাবে মরে থাকে সেক্ষেত্রে আমাদের দেহের ভিতরে কেমিক্যাল চেঞ্জ অন্যরকম হবে, হার্টের মধ্যে টেস্ট পাওয়া যেতে পারে, যদি মনে করো ঘুমের ওষুধ দিয়ে বা সাথে অন্য কিছু বিষ দিয়ে মারলে সেক্ষেত্রে তুমি দেখবা মুখটুক তোমার এখানে যেমন নীল হয়ে যাবে, ব্লাডের টেস্ট পাওয়া যাবে, ঠিক আছে? তো অর্গানগুলো সেক্ষেত্রে কী হবে, ড্যামেজ হবে। তো এগুলো তখন পরীক্ষা করে দেখা হয় আর কি, এই জন্য করা হয় আর কি। তো এই জন্য হার্টের মনে করে কেটে নেওয়া হয়, লিভার কেটে নেওয়া হয়, কিডনি নেওয়া হয় এবং স্টোমাক পাকস্থলী নেওয়া হয়। তারপরে ইয়া কাটার পরে এমনি ঢুকায় দেয় ইয়ার মতো, শোনো করে সেলাই করে দেয়। তো মনে করো যে এখানে সবটা ওই যে মনে করো কিছু অংশ কেটে নিয়ে নেয়, ওটা শেষ, ওটা তো দিবে না। মনে করো ওই সব অবজারভেশন করে যে ওই অঙ্গগুলো কী করা হয়, কেটে কেটে বক্সে নেওয়া হয়, নিয়ে এই এটাকে মনে করো ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেয়। দেওয়ার পরে এই লাস্টে এখন পাঠিয়ে দেয়, সেলাই করে পাঠিয়ে দেয়। ওই অঙ্গগুলো যেগুলো নিল কেটে কেটে অনেক কিছু মিসিং থাকতে পারে, এখানে মিসিং থাকবে না, সম্পূর্ণ থাকবে না, পুরো অংশ নেওয়া হয় না, ঠিক আছে? এই যে কেটে কেটে নিল এটুকু নিয়ে পরীক্ষা করা হবে, বাকি যে আছে সবগুলো ভেতরে প্রবেশ করে দিয়ে সেলাই করে পাঠিয়ে দিবে আর কি। যে ব্রেন কেটে দেখা হয় যে ব্রেনের ভিতরে কোনো আঘাত লাগছে কিনা, মাথা খুলিয়ে তোলা হয়, এটা মাথা থেকে কিছু নেওয়া হয় না, শুধু দেখা হয় যে কোনো আঘাত লাগছে কিনা, এটাই। তাহলে দেখো অস্থি দিয়ে তৈরি শক্ত কাঠামো ছাড়া দেহের স্থিতিশীল আকার সম্ভব নয়। মানবদেহে সব অস্থি এবং এদের সাথে সম্পৃক্ত অন্যান্য অংশ মিলে কঙ্কাল তৈরি করে। অস্থি এবং তরুণাস্থি দুটোই কঙ্কালের অংশ। দেখো অস্থি সন্ধি অস্থিতন্ত্রের অংশগুলোকে সংযুক্ত করে, একটা অস্থির সাথে আরেকটা অস্থি কানেক্টেড করে এবং অস্থি চলাচলে সাহায্য করে অস্থি সন্ধিগুলো, ঠিক আছে? নাহলে তো ফ্লেক্সিবল হবে না, আমরা হাত পা নাড়াচাড়া করতে পারতাম যদি একটা সাথে একটা অ্যাটাচড হতো, একদম ফিক্সড হয়ে যেত, আমরা নাড়াচাড়া করতে পারতাম না। আমরা নাড়াচাড়া করতে পারি হাত পা, যখন এদের মধ্যে অস্থি সন্ধি থাকে, সাইনোভিয়াল ক্যাভিটি মেলগুলো থাকে, এগুলো নাড়াচাড়া করা যায় আর কি। তো অস্থিগুলো ঐচ্ছিক মাংসপেশি দিয়ে কি থাকবে, পরস্পর সাথে যুক্ত থাকা ইচ্ছামতভাবে আমরা সঞ্চালন করতে পারি, চলাফেরা করা সম্ভব হয়। অর্থাৎ অস্থি, তরুণাস্থি, পেশি, মাংসপেশি, অস্থি বন্ধনী দিয়ে কঙ্কালতন্ত্র গঠিত। তাহলে অনেকগুলো বিষয় দিয়ে, তাই না? অস্থি, তরুণাস্থি, পেশি,
এবং পেশি পেশি বন্ধনী এবং অস্থি বন্ধনী দিয়ে কঙ্কালতন্ত্র গঠিত হয়ে থাকে আর কি। এবং মানব দেহে কঙ্কালতন্ত্রকে দুটি প্রধান অংশে ভাগ করা যায়, একটা হলো বহিকঙ্কাল, একটা কি বলা হয় অন্তকঙ্কাল। অন্তকঙ্কাল। বহিকঙ্কাল বলতে কি বোঝা হয়, কি বোঝায়, কঙ্কালের এই অংশগুলো বাইরে অবস্থান করে, যেমন নখ, চুল চুল ও কিংবা কঙ্কাল। লোম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটার মধ্যে এখানে ব্লাড সাপ্লাই আছে। না, এই তো। হ্যাঁ, এর মধ্যে। তো তোমার কি মনে হয় যে হাড়ের মধ্যে ব্লাড সাপ্লাই হয়? না। অবশ্যই হয়, হাড়ের মধ্যে ও ব্লাড হ্যাঁ, সাপ্লাই, ইয়া তো পুষ্টি তো দিতে হয়। হাড়ের মধ্যে ব্লাড সাপ্লাই হয়, ভেতরে অনেক ছিদ্র আছে, তার ভিতর দিয়ে রক্তনালী যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপর দেখো অন্তকঙ্কাল ব্লাড তৈরি হয় কোথায় বলো তো? ওই অস্থির মধ্যেই। অস্থির মধ্যে, তার মানে ওখান থেকে ব্লাডটা আসতে হবে, হ্যাঁ হ্যাঁ। আরও পুষ্টির দরকার আছে। দেখো অন্তকঙ্কাল ভেতরে যেটা, কঙ্কাল বলতে সাধারণত আমরা আসলে অন্তকঙ্কালকেই বুঝি আর কি। কঙ্কালের অংশগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, এগুলো কাভারিং করা থাকে, তাই না, মাংসপেশি দ্বারা। অস্থি এবং তরুণাস্থি দিয়ে এই কঙ্কাল তন্ত্র গঠিত হয়ে থাকে। দৃঢ়তা প্রদান এবং চলনে কঙ্কালের ভূমিকা, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। দৃঢ়তা প্রদান এবং চলনে কঙ্কালের ভূমিকাগুলো কী কী? তো দেখো দেহ কাঠামো গঠন, রক্ষণাবেক্ষণ এবং ভার বহন। দেখো নড়াচড়া এবং চলাচল, এগুলা পয়েন্টগুলো আগে তোমাকে মুক্ত করতে হবে। লোহিত রক্তকণিকা উৎপাদন করে, লোহিত রক্তকণিকা মানে কি, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলটা আসলে বলা যায় না, রেড ব্লাড কর্পাসেল, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তারপরে দেখো, হ্যাঁ, তারপর দেখো খনিজ লবণ সঞ্চয়, এইগুলা শুধু নিউক্লিয়াস না, বাকি অঙ্গাণুগুলোও নাই, মাইটোকন্ড্রিয়া নাই। তারপর তোমার এখানে রাইবোজোম যেটা থাকে, সব কোষেই থাকে, একটা কণিকা আছে, সেটা কি বলতো? সব ধরনের কোষেই থাকে। রাইবোজোম। সত্যি? হ্যাঁ, রাইবোজোম। কেন রাইবোজোম? পাওয়ার হাউস এটা না? রাইবোজোমকে পাওয়ার হাউস বলা হয়? পাওয়ার হাউস অফ কিসের? এনার্জি না? হ্যাঁ। কে, কাকে বলা হয়? ও রাইবোজোম তো না, মাইটোকন্ড্রিয়া। রাইবোজোম কে? মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, কিন্তু না, এই পাওয়ার হাউস কি সব কোষে থাকে না? না না, থাকে কে বলো তো? রাইবোজোম। রাইবোজোম সকল ধরনের কোষ, আদি কোষ বলো, প্রকৃতি কোষ বলো, সব জায়গায় কি থাকে? রাইবোজোম থাকবে। কেন থাকতে হয়? প্রোটিন তৈরি করার জন্য। তার কারণ জীব দেহ বলতেই প্রোটিন দ্বারা তৈরি, তো প্রোটিন ফ্যাক্টরি ওইটা, তো প্রোটিন তৈরি করতে হবে, এই জন্য রাইবোজোম থাকতে হবে। তো এর মধ্যে রাইবোজোম নেই। দেহ কাঠামো গঠন, তো আমরা জানি যে কঙ্কাল মানব দেহকে নির্দিষ্ট আকার আকৃতি গ্রহণ করে, এটি নির্দিষ্ট অঙ্গগুলোর সামনে, এগুলা কি করবে, নিচের অঙ্গগুলোর সাথে উপরের অংশগুলো কি করে, কানেক্টেড করে। ওকে, রক্ষণাবেক্ষণ এবং ভার বহন। দেখো এখানে দেখো মস্তিষ্ক কি কোথায় থাকে, করোটির মধ্যে, এগুলো একটু মনে রাখতে হবে। মেরুরজ্জু কোথায় থাকে, মেরুদণ্ডের মধ্যে। এবং হৃৎপিণ্ডে এবং ফুসফুস বক্ষ গহ্বরের বা থোরাসিক ক্যাভিটির মধ্যে আশ্রয় থাকে। পেশিগুলো কঙ্কালের সাথে আটকে থাকে এবং দেহে ভার বহনে সাহায্য করে। ভার বহনটা দেখো কেমন একটা জিনিস, বুঝছো? আসলে আমরা এদের এখানে যদি তোমাকে বলি, এগুলো আমাদের পড়তে হয় অ্যানাটমিতে, যখন আমরা পড়ছিলাম, তাহলে কীভাবে ভারটা বহন হয় এটা আমরা পড়তে হয়। যেমন তুমি মনে করো একটা জিনিস এখানে ধরে আসো, হাত দিয়ে ধরে আসো, তাহলে তোমার ভারটা কি তোমার শরীরে কোথা দিয়ে কোথায় যাচ্ছে এটা একটু বোঝা যায়। ভারটা কিন্তু আসলে লাগে কোথায়, অ্যাকচুয়ালি তোমার পায়ে এসে, পার গোড়ালি দিয়ে আসে, সবচেয়ে বেশি লাগে। তো পায়ে কিভাবে আসে, তুমি যখন এখানে একটা ধরে আসো, এই ভারটা ঊর্ধ্বমুখী যায়, ঠিক আছে, তৈরি করে, ঠিক আছে। এই যে রেডিয়াস আলনা দিয়ে তোমার এখানে উপর দিকে যাবে, তারপর এটা ফিউমিরাসে যাবে, দেন এখানে কি আছে, এখানে আবার তোমার এখানে স্কাপুলা আছে, আবার এই যে এখানে ক্লাভিকল, এটাকে বলি আমরা বিউটি বন বলে থাকি মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে কলার বন বলে থাকি, নাম শুনছো এগুলো? হ্যাঁ, কলার বন বা বিউটি বন বলে থাকি। ওই যে বলে না যে মেয়েদের এটা যাদের ভেসে থাকে তারা বেশি সুন্দরী। হ্যাঁ, এটা কলার বন, এটা মাছ রাখে। তো এটা এরকম। তো এখান থেকে কি করবে, এইটা দিয়ে আবার কোথায় যাবে, আমাদের এইগুলো রিপসের মাধ্যমে যায়, হলো আমাদের এই রিপসের মাধ্যমে যায় আমাদের এই ভার্টিব্রা, এর মধ্যে যায় ভার্টিব্রাগুলোতে, অর্থাৎ কই যায়, মেরুদণ্ডের মধ্যে যায়। হ্যাঁ, তো মেরুদণ্ড দিয়ে এখানে কি নিচের দিকে আসে আবার এই দিক দিয়ে আবার কই যাবে, এই দিক দিয়ে একদম এখানে গিয়ে ভারটা আমাদের মাটির সাথে দিয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে দেখো ভার বহনে তাহলে সহায়তা করে, ঠিক আছে। দেখুন যায় থেকে দেখুন, ওকে। তারপর দেখো নড়াচড়া এবং চলাচল সাহায্য করবে, হাত পা এবং স্কন্দ চক্র এবং সরণী চক্র নড়াচড়ায় সাহায্য করে। এই কাজে দেখো গুরুত্বপূর্ণ পেশি অ্যাসিড আছে, এগুলো পারবা। লোহিত রক্ত উৎপাদন, আমরা জানি কি অস্থি মজ্জা থেকে কি হয়, লোহিত রক্তকণিকা তৈরি হয়।
খনিজ লবণ সঞ্চয় থাকে আমরা জানি একটু আগে বললাম যে আমাদের অস্থিগুলোতে কি থাকে বিভিন্ন ধরনের আমাদের মিনারেলস থাকে। সবথেকে যদি বড় মিনারেলস বলি সেটা ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ফসফরাস থাকে। এগুলো খনিজ লবণ কী করে সঞ্চয় করে রাখে, এতে অস্থি শক্ত হয় এবং মজবুত হয়। এতে এখানে কি বললাম লোহিত রক্তকণিকা উৎপাদন করে থাকে। আমরা জানি অস্থি মজ্জায় মেলিকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে। ওকে, তো এখানে আমাদের যেটা আছে বোন মেরু বলে থাকি আমরা, এই বাংলায় কী জানো বলা হয় লাল অস্থি মজ্জা না। তো লাল অস্থি মজ্জা রেড বোন মেরু, আর একটা হলো কি ইয়েলো বোন মেরু। তো দুই ধরনের বোন মেরু থাকে, ঠিক আছে। মেরু বলতে কি বোঝানো হয় জানতো না? আচ্ছা, তাহলে এটা প্রান্তিক পর্যায়ে মেলি বেশি থাকে, মানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। তো এগুলা মেলি কই থাকে? ফ্ল্যাট বোনগুলোতে বেশি থাকে, ফ্ল্যাট বোনগুলোতে থাকে। এবং যেগুলো বড় বড় বোন দেখতেছে এদের প্রান্তিক পর্যায়ে থাকে। এগুলো থেকে কী হয় আমাদের এই যে রক্তকণিকাগুলো তৈরি হয়ে থাকে, ঠিক আছে, তৈরি হয়ে থাকে আর কি। মেনলি মনে করো যে মোটামুটি সব ধরনের রক্তকণিকা এখানে তৈরি হয়, তবে কিছু রক্তকণিকা আবার অন্য জায়গায়, যেমন আমাদের তৈরি কি লিম্ফোসাইট যেগুলো বলি আর কি, তাই না? লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট নাম কেন জানো? তা এটা থাইমাস থেকে তৈরি হয়, থাইমাস। আচ্ছা, থাইমাস, থাইমাস, ঠিক আছে, এইগুলো আর কি। তো মানে যেটা যেখান থেকে উৎপন্ন হয় ওই হিসেবে নাম দিয়েছে, ওই হিসেবে নামকরণ করা। ওগুলো আমি তোমাকে চারটা একটা দেবো না পরের দিন, ঠিক আছে, লিখে দেবো না, বা এমনি ফিগার দেবো না কোথা থেকে দেবো না। ওকে, তো অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় আর কি। এখন দেখো খনিজ, দেখো না আমি আজকেই পড়লাম টপিকটা কোন, আমি এটা আগেও জানতাম, নিজেও জানতাম না, ঠিক আছে। যে এই যে মানে ব্লাড সেলগুলো যে নামকরণ করা হয়েছে, এটাতে তাদের উৎপত্তি স্থল হতে, এটা আমি আগেও জানতাম না, আমি আজকে পড়ছি, আমার আইটি মিছিল আজকে একটু পরে তোমাকে দেখাবো না। তো খনিজ লবণ সঞ্চয় তো এগুলো থাকে, এগুলো আছে আর কি। তাহলে দেখো অস্থি, তরুণ অস্থি এবং অস্থি সন্ধি এইগুলো। তাহলে অস্থি তো আমরা বুঝলাম, আমাদের থাকে করে পূর্ণবয়স্কে 2-6টা থাকে। এখন দেখো এগুলো অস্থি বলো তো মানবদের সবথেকে বড় অস্থিকে? ফিমার। কোথায় থাকে? এই যে পায়ে থাকে। ছোট অস্থি যেন কি বলছিলাম এর আগে তোমাকে? ছোট অস্থি এস্টেপিস, ওটা কোথায়? এটা থাকে কানে। ও আচ্ছা, কানের মধ্যে আমাদের, আমরা জানি কানের মধ্যে 3টা পার্ট থাকে আমাদের, একটা বহির্কর্ণ, একটা হলো মধ্যকর্ণ, একটা হলো অন্তঃকর্ণ। তো এই যে মধ্যকর্ণের পার্টের মধ্যে কি থাকে? ওখানে 3টা আমাদের অস্থিকল থাকে বা অস্থি থাকে, মেলিয়াস, ইনকাস, এস্টেপিস, ঠিক আছে। 3টেই ছোটো ছোটো অস্থি। তো এর মধ্যে সব থেকে হলো কি এস্টেপিসটা সবচেয়ে ছোটো, ঠিক আছে। দেখো তাহলে অস্থি এটা এক ধরনের যোজক কলা, তবে এটা কি বলি আমরা? যোজক কলার একটা রূপান্তরিত রূপ। এটা দেহের কি করে? সব থেকে দৃঢ় কলা, এবং অস্থির মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত, অর্থাৎ অস্থির ভেতরের যে বিষয়টা আর কি, সেগুলো কী হবে? এক ধরনের বলতো জৈব পদার্থ দিয়ে জড়িত হয়ে থাকে। মাতৃকার মধ্যে অস্থিকোষগুলো ছড়ানো থাকে আর কি। একদিকে এগুলো দেখবো অস্থিকোষের মনে করো গঠন কীভাবে, এগুলা ইন্টারে আছে, ওগুলো করতে পারবা। তো অস্থির পুরাতন অংশ ক্ষয় হতে থাকে, অন্যদিকে কি অস্থির মধ্যে নতুন অংশ গঠন হতে থাকে। তবে যখন এটা ওল্ডেজের দিকে, তখন জেনারেশন থেকে আমাদের মানে ধ্বংসটা কী হবে? ডিগ্রেডেশনটা বেশি হয়ে যায়, এখানে ক্ষয় যায়। দেখো না যে ইয়াঙ্গে যে একজন মানুষ অনেক লম্বা থাকে, দেখা যায় যে বৃদ্ধ বয়সে ছোটো হয়ে যায়, হয় না? এরকম দেখা যায় যে তখন নুয়ে পড়ে, একদম লম্বা থাকে না, ছোটো হয়ে যায়। তো এইরকম অস্থির ক্ষয়ের কারণে এরকম হয়ে যায় এবং বেঁকে যায়। এই ভারসাম্য নষ্ট হলে অস্থির বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। কোনোভাবে ঘর্ষণটা কমানো গেলে তখন এটা আরো দেরিতে হওয়ার কথা না? এখন হ্যাঁ, মানে ঘর্ষণ কমালে এটা না, বিষয়টা হলো তো তোমার শুধু আমাদের যে জয়েন্টের মধ্যে যে ক্ষয় যাবে এমনটা তো না। ও হ্যাঁ, তাও তো তাহলে পুরো দেহে যে ক্ষয় যায়, ভঙ্গুর হতে শুরু করে। তো এটা আসলে আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এটা আমরা সোলো করতে পারি, অমরচার করা যাবে না, করা যাবে। আর কথা হলো যে এই যে ফ্লুইডটা যেটা আছে, যেটা আমাকে মোবিলের মতো কাজ করে আর কি, মোবিলের মতো, অর্থাৎ লুব্রিকেটের মতো কাজ করে আর কি এখানে, সাইনোভিয়াল ফ্লুইড। এইগুলো দেখা যায় যে ফ্লুইডগুলো কী হয়, কোয়ালিটি কমে যায়, খারাপ হয়ে যায়, ঠিক আছে না? ওই যে মোবিল চেনো, মেশিনে দেয় না, যন্ত্রপাতিতে দেয়, ভালো মোবিলের আবার দেখো ভালো 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 খারাপ কোয়ালিটি আছে। ভালো মোবিল বেশি পিসেল, মোবিল তো এমন জিনিস দেখবা, ওই যে পিস্টনগুলো আছে না সিলিন্ডারে, সিলিন্ডার পিস্টন,
তো সিলিন্ডারে দেখবা যে ওখানে ওই যে যেটা সিলিন্ডার পিস্টন বোঝো, ওই যে যেটা ওঠানামা করে। হ্যাঁ ওঠানামা, যেমন এরকম একটা ফাঁকা ক্যাভিটি থাকবে, পিস্টনটা কি ভেতর দিয়ে যাতায়াত করে, হ্যাঁ এটার সাথে এর মধ্যে এদের যে ব্যবধানটা, ভালভ বলা যায়। এটা যে ব্যবধানটা মনে করো একটা ফাঁকা প্রস্থ সিলিন্ডার, আর পিস্টনটা কি হবে, পিস্টনটা মোটামুটি এর সাইজেরই হয়, একদম লেগে থাকে। লেগে থাকে, মনে করো তুমি একটা বালু কণা যদি দাও, চুলো দিলে আর যাবে না। চুলো দিলে আর যাবে না, শেষ। তার মানে কতটা মনে করো ফ্রিকশনলেস হতে হয়। তো এটাকে যাতে আরো ঘর্ষণ না লাগে সেক্ষেত্রে কি করা হয়, মোবিল দেওয়া। মোবিল দেওয়া হয়। তার মোবিল কি এত খুবই দিচ্ছিল না, হ্যাঁ। এরকম দানাদার কিছু আছে না। নাই কিন্তু। তো তারপরে দেখা হয় কোয়ালিটির উপরে, কিছু মোবিলের দাম বেশি, কিছু দাম বেশি, কারো হলো কম থাকে। তার মানে ভালো খারাপ একটা ব্যবহার হয়। তাহলে ভালোটা ব্যবহার করলে এটা কি বেশি দিন ধরে টিকসই হবে, হ্যাঁ, ঘর্ষণ কম হবে। ঘর্ষণ কম হবে। মেনলি আমরা মোবিল ব্যবহার করি কেন, আমাদের যন্ত্রপাতিগুলো চালানোর জন্য, যাতে ঘর্ষণ না হয়, এই জন্যই কিন্তু। তো এই জন্য দেখো এটাই যে আমাদের দেহ যদি কোয়ালিটি মেনটেন না করতে পারে তাহলে কি হবে, ঘর্ষণ হবে, হ্যাঁ, তখন হাঁটতে চলতে কি হবে, ব্যথা পাওয়া যাবে, ঠিক আছে না, এরকম ভঙ্গুর হয়ে যাবে, এরকম হয়ে থাকে আর কি। তো বয়স বাড়লে অবশ্যই এমনিতেই কি ভারসাম্যটি হাড় ক্ষয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে, কেননা তখন তৈরির থেকে ধ্বংস বেশি হয়। অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি হয়ে থাকে, ঠিক আছে। ওকে, যেমন আজকে একটা জিনিস বললাম যে আমাদের মানে একটু তাগেরই পড়া, তারপরে আজকে আমাদের ক্লাসে এটা বলবো ছিল টপিকটা, মানে আমাদের আজকে ইএনটি ওয়ার্ড ছিল আর কি। ইএনটি বুঝলাম না। নাক কান গলা বিশেষজ্ঞ, ও আচ্ছা। ওটা ডিপ্লোমা ছিল। তো ওখানে আর কি পড়া হলো আর কি। তো ওখানে থাইরয়েড নিয়ে পড়া হলো, থাইরয়েড গ্ল্যান্ড বোঝে তো এখানে থাকে, থাইরয়েড গ্ল্যান্ড 3 ধরনের, ওই দিন তো পড়ালাম তোমাকে 3 ধরনের হরমোন থাকে। তো থাইরয়েড গ্রন্থি পিছনে থাকে কি প্যারাথাইরয়েড গ্রন্থি, এখানে 4 ধরনের গ্রন্থি থাকে, বলছিলাম তোমাকে বললাম। তো এখান থেকে প্যারাথ হরমোন তৈরি হয় আর কি। তো প্যারাথ হরমোন কী করে, আমাদের এই যে দেহের মধ্যে অক্সিজেনের মানে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে, হোমিওস্ট্যাসিস মেনটেন করে, ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস বলি আমরা, ক্যালসিয়ামের সামর্থ্য রক্ষা করে, ঠিক আছে। এইটা যে হাড়ের মধ্যে ক্যালসিয়াম ধরে রাখা, এইটাতে সহায়তা করে ওই প্যারাথ হরমোন। ওকে, এছাড়া দেখো অস্তিত্বে প্রায় দেখো 40 থেকে 50 ভাগ কি থাকে, পানি থাকে, এটা মনে রাখবা, এমসি কোনো থাকতে পারে কত ভাগ পানি থাকে। এবং জীবিত অস্থিকোষে প্রায় 40% জৈব এবং 60% কি থাকবে, অজৈব পদার্থ নিয়ে গঠিত। অস্থি বৃদ্ধির জন্য ভিটামিন ডি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যেটা বলছিলাম, তো এগুলো কিন্তু খুবই দরকার, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, বিশেষ করে বাড়ন্ত বয়সন্ধিকাল, এই টাইমটাতে প্রচুর পরিমাণে আমাদের ভিটামিন ডি জাতীয় খাবার এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। এসব খাবারের অভাবে অস্থির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। যারা মনে করো বয়সন্ধিকালে মানে পর্যাপ্ত মনে করো পুষ্টি খাবার পায় না, আমার আসলে তো বাবা মা কি ওইভাবে বোঝে, যে এডুকেটেড না যারা, তারা তো ওইভাবে বোঝে না আসলে কোন বয়সে বেশি খাবার দেওয়া বাড়ন্ত বয়স, ঠিক আছে। তো যারা এডুকেটেড তারা বোঝে যে না এখন এই বয়সটা ছেলে মেয়েদের বেশি করে খাবার দিতে হবে। তো ওটা কি বলতো, মেন্টালি তাদের ডেভেলপমেন্ট হয়, তারপরে হলো যদি বলি আমরা বডি ডেভেলপমেন্ট হয়। তো ডেভেলপমেন্ট হতে গেলে তার পিছনে অবশ্যই কি পুষ্টির ব্যাপার আছে, মিনারেলসের ব্যাপার আছে, এই জন্য বেশি বেশি তখন এই সাপ্লিমেন্ট দেওয়া উচিত, খাবারের পাশাপাশি দরকার হলে সাপ্লিমেন্টও দেওয়া উচিত, যদি না পূরণ হয় আর কি, ঠিক আছে। তো এটা করা উচিত। একটা বিষয় যেমন যখন বড় হয়ে বুঝতে পারলাম যে ব্রেনের মানে বিকশিত হয় কত বছর অবধি বা কত টাইম অবধি বিকশিত হয়, তখন ভালো ভুল হয়ে গেছে। আর ব্রেন বিকশিত বয়স কত মোটামুটি ভাবে এরকম ধরা যায়, মনে করো এই যে ব্রেন বিকাশ মনে করো 19 বছর বা 20 বছর, মানে বয়স কাল টাইম মোটামুটি। তো এই টাইমটা মনে করো ব্রেন বিকশিত হওয়ার টাইম, এরপরে আর কি বিকশিত হইতে হয় না, ঠিক আছে। ছোট ব্রেনটা নিয়ে চলে চলে আর কি, ব্রেনের সেল তো ওইভাবে বাড়ে না, মানে ইয়া আর কি, হ্যাঁ সংরক্ষণ ক্ষমতা আর কি, মানে ক্যাপাসিটি বাড়ে, এইগুলো আর কি। তো দেখো এতে দেখো খাবারের অভাবে অস্থির কি হতে পারে, স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে, বা সূর্যের আলো ত্বকে অবস্থিত কোলেস্টেরলের এমন এক রাসায়নিক পরিবর্তন ঘটায় যা কী করে বলতো, যকৃত বৃক্ষে আরও বিভিন্ন ধারাবাহিক পরিবর্তনের ফলে ভিটামিন ডি সংশ্লেষ হয়। এগুলো অনেক পরীক্ষা আছে, ঠিক আছে। যে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, দেখো ওইগুলো না বলি। তো এই যে ভিটামিন ডি কিন্তু আসলে আমরা বলি যে রোদের মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়, আসলে কি সঠিক না? ভিটামিন ডি এর ভিটামিন ডি আমাদের দেহেই থাকে, বাট এটাকে কি করা হয়, প্রসেসিং বা এটা মানে প্রসেসটাকে অ্যাক্টিভ করতে বা এই যে তৈরির প্রসেসটা অ্যাক্টিভ করতে সহায়তা করে হলো কি বলতো, সূর্যের আলো। সূর্যের আলো বলতে কি, ইউভি রে।
আমরা জানি কি অতিবেগুনি রশ্মি কি প্রভাবক হিসাবে কাজ করে, হ্যাঁ। তো এটা প্রভাবক যেটা বিক্রিয়া করতে সহায়তা করে, ঠিক মানে আছে? জ্বালানি বলা যায়, ফুয়েল এক প্রকার, ধাক্কা দিয়ে প্রসেসটা ছিল। যেমন এই যে এটা জানি আমরা, এই যে কোলেস্ট্রল থেকে 7 ডিহাইড্রো কোলেস্ট্রল তৈরি হয়ে থাকে, হ্যাঁ। এবং এটা থেকে আবার কি তৈরি হয় 125 ডাইহাইড্রো কোলেস্ট্রল, এগুলো অনেক কিছু তৈরি হয়ে থাকে। যেমন আমরা অ্যাক্টিভ ফর্মকে ক্যালসিট্রায়ল বলে থাকি, ভিটামিন ডি এর, ঠিক আছে? এগুলো বিভিন্ন প্রসেস আছে, এগুলো তোমাদের ক্লাসের জন্য না, এগুলো ইন্টারের জন্য না। সো তোমাদের যদি মেডিকেল সেক্টর না পড়ে তাহলে তো ওগুলো কোনো মানে আজীবনও লাগবে না, সো এগুলো দরকার নেই। তাই দেখো পর্যাপ্ত পরিমাণ সূর্যালোকের সংস্পর্শে আসা উচিত। যারা দেখো সবসময় ঘরে বসে থাকে, সারা শরীরকে আবৃতকারী পোশাক পরে, তাদের ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার মানে কি ঘাটতি হবে এমনটা না, হ্যাঁ। পূর্ণ হতে পারে। তুমি যদি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাও, তখন সেগুলো তোমার বাইরে থেকে তোমার সাপ্লিমেন্ট হলো, বাট ওই তোমার ভেবে তৈরি হলো না, বাট সাপ্লিমেন্টটা তুমি পেয়ে গেলা হিসাবে, ঠিক আছে? এই জন্য এটা বলা যাবে না যে তারা মানে ঘর থেকে বাইরে বেরোয় না, তাদের যে ভিটামিন ডি এর অভাব হবে, এটা একদম না। তারা ভালো ভালো ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাবে, তাহলে তো হয়ে যাবে এরকম বিষয়। কিন্তু আসলে ন্যাচারাল একটা বিষয় আছে না, দেহ তৈরি করার বাইরে থেকে নেওয়া। কিন্তু এটা তো মানে নরম রোদ বলা যায় না, এখন প্রচন্ড রোদে যদি যায় কেউ দাঁড়ায় তখন এটা ক্ষতিকর হয়ে যাবে। ইউভি রে ওইভাবে পাওয়া যায় না, আছে তবে সেটা ওইভাবে কাজ করে না আর কি। বলা হয় যে সকালের রোদ যেটা আছে সেখানে মেনলি আমাদের বলা হয় ভিটামিন ডি বেশি থাকে, ডি তো থাকে না, কথা হলো ইউভি রে তখন ভালো পাওয়া যায় এইভাবে আর কি। আরও পাওয়া যাবে যদি তুমি ওজন স্তরের উপরে যাও, সেক্ষেত্রে আরও পাইবা। কারণ আমরা জানি কি ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় কি ওজনের কারণে। তো অতিবেগুনি রশ্মি কিন্তু বেশি পরিমাণ আমাদের শরীরের জন্য কি ক্ষতিকর, ঠিক আছে? ক্যান্সার। এটা আমাদের জেনেটিক্যাল বিভিন্ন চেঞ্জ করতে পারে, মিউটেশন ঘটাতে পারে। দেখো তরুণাস্থি কাকে বলা হয়? তরুণাস্থি অস্থির মতো শক্ত নয়, এগুলো অপেক্ষাকৃত নরম হয় এবং স্থিতিস্থাপক হয়। এগুলো কি বলতো যোজক কলার ভিন্ন রূপ। তাহলে ওখানে ছিল কি যোজক কলার রূপান্তরিত রূপ, এটা হলো যোজক কলার ভিন্ন রূপ। এই কথা দুটো মনে রাখতে হবে, একটা হলো যোজক কলার রূপান্তরিত রূপ, একটা হলো যোজক কলার ভিন্ন রূপ। এর কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় খুব ঘনভাবে স্থিতিস্থাপক মাতৃঘাতে বিস্তৃত থাকে, মনে রাখতে হবে। তরুণাস্থির কোষগুলো থেকে কন্ড্রিন নামক এক ধরনের, এটা মনে রাখতে হবে কি বলতো, কন্ড্রিন নামক এক ধরনের শক্ত ঈষদস্য রাসায়নিক বস্তু বের হয়, এটা মনে রাখতে হবে। মাতৃকা কন্ড্রিন দিয়ে কি বলতো গঠিত, এর বর্ণ হলো হালকা নীল, এটা মনে রাখতে হবে, এটা মুক্ত জিনিস। জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ থাকে, নিউক্লিয়াসটি গোলাকার থাকে এবং কন্ড্রিনের মাঝে কি থাকবে গহ্বর দেখা যায়। এদেরকে কি বলা হয় ক্যাপসুল বা ল্যাকিউনি বলা হয়। এগুলো আমরা আরও ভালো করে দেখবো, আমরা ল্যাকিউনি কীভাবে গ্রহণ করে এগুলো। দেখো এর ভেতরে দেখো কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট থেকে, কন্ড্রোব্লাস্ট আর কন্ড্রোসাইট থেকে, কন্ড্রোসাইটের প্রাইমারি লেভেলে তুমি বলতে পারো কি কন্ড্রোব্লাস্ট। আমরা দেখি যে কোনো কোষের ক্ষেত্রে যখন প্রাইমারি স্টেজ হয় তখন আমরা ব্লাস্ট বলি, আর যখন পূর্ণাঙ্গ হয় কোষটা তখন বলি সাইট বলে থাকি আর কি। এটা আর কি, এটা বলে ইম্যাচিউর, এটা হলো ম্যাচিউর বলতে পারি। সব তরুণাস্থি এবং অস্থিময় যোজক কলা নির্মিত আবরণী দিয়ে বেষ্টনী পরিবেষ্টিত থাকে, একে কি বলা হবে পেরিকন্ড্রিয়াম। তাহলে আমাদের তরুণাস্থি যেটা যে আবরণী দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। পেরিকার্ডিয়াম কাকে বলা হয়? পেরিকার্ডিয়াম। তুমি কিন্তু এর আগে এটা না বলে যদি অন্য জায়গায় বলতাম তাহলে পারতা, কিন্তু পেরিকার্ডিয়াম মানে তো ব্রেইনের হার্টের আবরণ। আচ্ছা আচ্ছা, হার্টের কাভার কি পেরিকার্ডিয়াম বলা হয়, দেখছো? তারপর এই যে এটা এজন্য আমি বলি যে যদি একই জিনিস যখন দুইটা কার্ডিয়াক মানে তো হার্ট বলে গেছি। এই যেমন আমি একটা জিনিস যেটা বলি উল্টো পাল্টা হয়, যে একটা হলো বৃক্ষের একক কি? বৃক্ষের একক নেফ্রন, আর স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন। এই দুইটা জিনিস আমার ছোটবেলায় উল্টো পাল্টা হতো, দেখতে অধিকাংশ মানুষের হতো, ঠিক আছে? একটা জায়গায় আরেকটা পর থেকে তখন আর উল্টো পাল্টা হয়ে যায়। এই আবরণটি দেখতে কি বলতো চকচকে সাদা, তাই আমরা সাধারণত তরুণাস্থি থেকে দেখি সাদা নীলাভ এবং চকচকে দেখতে পাই। যে মাংস খাও না, ওই যে মুরগির মাংস খাই, দেখো না কিছু কিছু একসাথে না একদম, এটা একদম মনে করো কামড় দিলে একদম মানে কেমন কসকস করে এরকম আছে না, আচ্ছা হ্যাঁ, ওইগুলো কিন্তু তরুণাস্থি আর কি, ঠিক আছে? উপর মানে ওই যে উপরেই থাকে, লেগ পিসের উপরেই থাকে। হ্যাঁ, লেগ পিসের উপরে ওগুলো থাকে, ওগুলো তো লেগে থাকে, তাছাড়া কই থাকে সব জায়গায় থাকে মোটামুটি বলা যায়। ওটা আবার ইটা ওই যে জিহ্বাটা যদি বলি তোমার মুরগির জিহ্বা, হ্যাঁ জিহ্বাটা কিন্তু ওটা কিন্তু তরুণাস্থি মায় অনেকটা, মুরগির জিহ্বা দেখি আছে কি জানি, দেখবো তরুণাস্থি মায় জিহ্বা কিন্তু ঠোঁটের
ঠোঁট জিহ্বার মতো এর ভেতরে কাঠামো আছে, ওটা দেখবো তরুণাস্থিময় আর কি। দেখো আমাদের দেহে কয়েক রকম তরুণাস্থি আছে, যেমন কানের পিনার তরুণাস্থি, তাই না? তরুণাস্থি বিভিন্ন অস্থি সংযোগস্থলে কিংবা অস্থির কিছু অংশে উপস্থিত থাকতে পারে, ঠিক আছে, এগুলো আছে। তো অস্থি সন্ধি অর্থাৎ যে একটার সাথে আরেকটা অস্থি যুক্ত হলে, আচ্ছা আজকে এটুকু দেখি কত কাছে, এটুকু না, এটুকু তোমাকে এটুকু তাহলে পড়ো, যেটুকু বললাম। তো এখানে দেখো যে অস্থিগুলোর নাম বললাম না, পরের দিন আমি তোমাকে ছবি দেখে ছবি অ্যাড করে ওগুলো একটু দেখাই দেবো, ঠিক আছে, অস্থিগুলো কী কী আছে। নর্মালি এখানে একটু পড়তে পারো অস্থিগুলো কী কী আছে, দেখতে পারো নামগুলো কী কী আছে, তারপর একটু বলে দেবো না আমি।